আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পদ্মা সেতুতে ফেরির ধাক্কা বিব্রতকর বললেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। কাকলীর ভারপ্রাপ্ত মাস্টার ও হুইল শুকানি বরখাস্ত। করোনায় একদিনে ১৯৭ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৮,৫০০। ঢাকায় এসেছে সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা। এবং মাদক মামলায় ২ দফা রিমান্ড শেষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে চিত্রনায়িকা পরিমণি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। পদ্মা সেতুতে আবারও ফেরির ধাক্কা। সকালে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে যাওয়ার সময় সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি কাকলী। এতে নৌযানটির সামনের অংশে সামান্য ক্ষতি ছাড়া সেতুর পিলারের কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেন ফেরি চালক বাদল হোসেন। তবে বারবার এ ধরনের ঘটনা বিব্রতকর বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এদিকে ফেরি কাকলীর ভারপ্রাপ্ত মাস্টার বাদল হোসেন ও হুইল শুকানি আব্দুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মুন্সিগঞ্জ থেকে ভবতোষ চৌধুরী নূপুরের রিপোর্ট, জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। শুক্রবার সকালে চতুর্থবারের মতো পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা দেওয়ার ঘটনা ঘটে। এর আগেও ৩ বার বাংলাবাজার ঘাট থেকে আসার পথে পিলারে আঘাত করে ফেরি। সেসব ঘটনায় থানায় জিডি তদন্ত কমিটি গঠন ও ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয়। সবশেষ গত ৯ আগস্ট সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় রোরো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এর ৪ দিনের মাথায় একই পিলারে ঘটনার পুনরাবৃত্তি। শিমুলিয়া ঘাটে যাবার পথে নিয়ন্ত্রণ রাখতে না পেরে এবার ধাক্কা দেয় ফেরি কাকলী। এর চালক বাদল হোসেনের দাবি, নদীর তীব্র স্রোত আর বাতাসের কারণে এমন দুর্ঘটনা। প্রচন্ড স্রোত এবং প্রচন্ড বাতাসের কারণে আমাদের যে পায়ে আসার কথা, পায়ে জাহাজ আসতে পারেনি, তাই জন্য পায়ে না এসে যে তাদের বাম্পাস জায়গা আসতে আঘাত করছে। এতে আমাদের কোনো যাত্রী কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এমন কোনো মালের ক্ষয়ক্ষতি হয়নি, কোনো গাড়ির ক্ষয়ক্ষতি হয়নি। আমি যাত্রী ঘুরেছিল, যাত্রীর টেরও পায় নাই যে আমার জাহাজে পিলারে লাগছে। এদিকে পদ্মা সেতুতে ফেরির ধাক্কা দেওয়ার ঘটনা কেন বারবার ঘটছে তা নিয়ে বিচার বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। পদ্মা সেতু পুরোপুরিভাবে চালু হওয়ার পর আমরা ওই বাংলা বাজারে যে ঘাটতি আছে সেই ঘাটতি আমরা ব্যবহার করতে পারবো না, পদ্মা সেতুর সার্বিক বাঁধের নিরাপত্তার কারণে। তো সেক্ষেত্রে আমরা মাঝিকান্দিটা ঘাট হিসাবে, ফেরি ঘাট হিসাবে আমরা ব্যবহার করতে চাই। সেটারই একটা প্রাথমিক পরিদর্শন আমরা করেছি। মন্ত্রী আরো জানান, পদ্মা সেতুতে ধাক্কা দিলে দেশের মানুষের হৃদয়ে আঘাত লাগে, যদিও তাতে সেতুর কাঠামোতে ক্ষতির কোনো আশঙ্কা নেই বলে জানান তিনি। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। পদ্মা সেতুর পিলারে বারবার ফেরির ধাক্কা লাগার নেপথ্যে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর নির্মাণ কাজ পরিদর্শনের সময় তিনি একথা জানান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, অতীতে পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনও এই সেতুর পেছনে দেশ বিদেশ থেকে ষড়যন্ত্র হচ্ছে। তাই সরিষার মধ্যে ভূত আছে কিনা তা গভীরভাবে খতিয়ে দেখা হবে বলেও জানান ওবায়দুল কাদের। তুচ্ছ কোনো ঘটনা, নিছক কোনো দুর্ঘটনা অথবা চালকের অদক্ষতা বলে আমার মনে হয় এড়িয়ে যাওয়া ভুল হবে। এখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা, কোনো অন্তর্ঘাত আছে কিনা, সেটা আজকে তদন্ত করে দেখতে হবে। এখনো পদ্মা সেতু পেছনে লোক লেগে আছে, দেশ ও বিদেশে লেগে আছে। ২০ দিন পর দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ২০০-র নিচে নেমেছে। সবশেষ ২৪ ঘন্টায় এ ভাইরাসে ১৯৭ জনের মৃত্যু হয়েছে। আর ৪০,০০০-এর বেশি নমুনা পরীক্ষায় প্রায় ৮,৫০০ মানুষের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ১৪ লাখ ছাড়িয়েছে। শনাক্তের হার ২০.৮৩%, যা গত ৪৯ দিনের মধ্যে সর্বনিম্ন। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট।
দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। সবশেষ একদিনে এই ভাইরাস 197 জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 23,810 জনে। গত 24 জুলাইয়ের পর করোনায় মৃত্যু আবারও 200-র নিচে নামলো। বিভাগ ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় ঢাকা বিভাগে 78 ও চট্টগ্রামে দ্বিতীয় সর্বোচ্চ 53 জন মারা গেছেন। এছাড়া খুলনায় 18 এবং ময়মনসিংহ বিভাগে 12 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 108 জন পুরুষ, নারী 89 জন। বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় 30 বছরের মধ্যে মারা গেছেন 9 জন, 31 থেকে 50 বছর বয়সীদের মধ্যে 20 আর 51 থেকে 80 বছরের মধ্যে 164 জন। এদিকে 25 জুনের পর শনাক্তের হার আবারও 20% নেমেছে। শেষ 24 ঘন্টায় 40,641 জনের নমুনা পরীক্ষায় 8,465 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 20.83%। ঢাকা বিভাগে শনাক্ত 3,986 জন আর চট্টগ্রামে 1,829 জন। বাড়ছে সুস্থতার হারও। নতুন করে সুস্থ হয়েছেন 11,457 জন। সুস্থতার হার 90.62%। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। চীন থেকে ঢাকা এসেছে সিনোফার্মের আরও 10 লাখ ডোজ করোনা টিকা ও সিরিঞ্জ। সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে 57টি বাক্স বোঝাই টিকা ও সিরিঞ্জ ভর্তি 313টি কার্টন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ নিয়ে সিনোফার্মের মোট 70 লাখ ডোজ টিকা পেল বাংলাদেশ। করোনা চিকিৎসায় ব্যবহৃত ইনজেকশন অ্যাক্টেমরা প্রায় দুর্লভ হয়ে উঠেছে দেশে। বিদেশ থেকে আমদানি করা জীবন রক্ষাকারী এই ইনজেকশনের দাম 40,000 টাকা হলেও ঢাকার কালোবাজারে তা বিক্রি হচ্ছে 70 থেকে 80,000 টাকায়। ওষুধটির দামও বাড়িয়ে দিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের আইসিইউতে 3 দিন ধরে চিকিৎসা নিচ্ছেন চাঁদপুরের বাসিন্দা 65 বছর বয়সী জাহিদুল ইসলাম। ফুসফুসের সংক্রমণ বেড়ে যাওয়ায় চিকিৎসকরা অ্যাক্টেমরা ইনজেকশন দেওয়ার কথা জানান তার স্বজনদের, যার একটি ইনজেকশনের দামই 75,000 টাকা। জোগাড় করতে পরিবারের হিমশিম দশা। এখন বলছে ওটা আপনার রোগী যদি শেষ স্টেজে চলে গেছে, যেহেতু আপনার ইনজেকশনটা যদি দেন রোগীটা একটু ভালো সুস্থ হবে দ্রুত। তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন উত্তরার বাসিন্দা নিগার সুলতানা। তাকেও দিতে হবে এই ইনজেকশন। প্রথমে হাসপাতালের ফার্মেসি ও পরে বিভিন্ন ওষুধের দোকান ঘুরেও ইনজেকশনটি পাননি তার পরিবার। ধানমন্ডিতে রেডিয়ান্ট ফার্মার বিতরণ শাখায় ইনজেকশনটি পাওয়া গেলেও দাম অনেক বেশি। ট্রিটমেন্টের অংশ হিসেবে যদি এটা হয় তাহলে আমার এটা দিতে হবে। আমি তো বাউন্ডিংসের মধ্যে পড়ে গেছি। ওষুধটি বাংলাদেশের একমাত্র আমদানিকারক রেডিয়ান্ট ফার্মা। সুইজারল্যান্ড ভিত্তিক রোশ কোম্পানি আগে 200-র মতো ইনজেকশন সরবরাহ করত রেডিয়ান্টকে, কিন্তু সারা বিশ্বে এর চাহিদা বেড়ে যাওয়ায় যোগান দিতে পারছে না তারা। করোনার আগে এটি 45,000 টাকায় বিক্রি হলেও এখন এর দাম 75,000 টাকা। তবে দাম বাড়ার বিষয়ে রেডিয়ান্ট ফার্মা কর্তৃপক্ষ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। বিশেষজ্ঞরা জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর ফুসফুসের কোষ ধ্বংস হতে থাকে। এটি থামাতেই মূলত এই ওষুধের প্রয়োগ। অক্সিজেনের রিকোয়ারমেন্টসটাও বেড়ে যায়, নিউমোনিয়াটার ব্যাপকতা বেড়ে যায়, সেটাকে আমরা বলি সাইটোকাইন স্টোর, এবং সেখানে কিন্তু রক্ত জমাট বাঁধারও প্রক্রিয়াটা বেড়ে যায়। রোগীটাকে যখন আমরা হাই ফ্লো নেজাল ক্যানুলাতে দিতে যাচ্ছি কিংবা আইসিইউতে ট্রান্সফার করতে যাচ্ছি, অক্সিজেন, লো মলিকুলার হেপারিন, তারপরে স্টেরয়েড দেওয়ার পরেও যখন রোগীটার উন্নতি না হয়, তখন কিন্তু এই রোগীটাকে অ্যাক্টেমরা দিয়ে চিকিৎসা করার একটা প্রভিশন আছে। তার মানে সেগুলা একদম বিশেষজ্ঞ চিকিৎসকই বলবেন যে তাকে দিতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, করোনাকালে এই ওষুধের ব্যবহার বেড়েছে। সরবরাহ ও দামের বিষয়টি তদারকির দায়িত্ব ঔষধ প্রশাসন অধিদপ্তরের। বহুজাতিক কোম্পানির একটি রিসার্চ প্রোডাক্ট, দামটি তারাই নির্ধারণ করেন, তবে সেটি আমাদের ডিজিড্রাগের অনুমোদন নিয়েই তাদেরকে করতে হয়, যাতে কোনো অবস্থাতেই এটি সরবরাহ এবং দাম নিয়ে যেন আমাদের ভোক্তা পর্যায়ে যারা আছেন তারা যেন ভোগান্তিতে না পড়েন। ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহ নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। রেডিয়ান্ট বিজনেস কনসোর্টিয়াম লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান আমদানি করে থাকে, যেটা ওষুধ প্রশাসন তাদেরকে এই ক্রাইসিস মোমেন্টে এনওসি দিয়েছে, কিন্তু তারা চাহিদা মোতাবেক সর্বোপরি যে ওই ওষুধটি পাচ্ছে না বলে আমাদের দেশে এটার কিছুটা সংকট রয়েছে। চেষ্টা হচ্ছে যতটুকু সম্ভব নিয়ে আসার জন্য।
বাংলাদেশি কোনো কোম্পানি সুইজারল্যান্ডের রোশের সাথে আলোচনা করে ওষুধটি তৈরি করতে চাইলে তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। সর্বাত্মক লকডাউনের পর প্রথম ছুটির দিনে রাজধানী বিপণী বিতান ও শপিং মলগুলোতে তেমন বেচাকেনা হয়নি। করোনা ভাইরাসের কারণে কয়েক দফায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি করছেন ব্যবসায়ীরা। শফিউল আলম সুজনের রিপোর্ট। লকডাউন শেষে প্রথম শুক্রবার অনেকেই এসেছেন নগরের বিপণী বিতানগুলোতে। তবে সাপ্তাহিক ছুটির দিন নিউ মার্কেটে তেমন ভিড় দেখা যায়নি। দীর্ঘ সময় মার্কেট বন্ধ থাকায় অনেকেই ছিলেন সতর্ক। করোনা যেহেতু এখনো দেশে আমাদের আসছে, তো আতঙ্ক অবশ্যই থাকবে, বাট কিছু প্রয়োজন অ্যাকচুয়ালি যেগুলো না পূরণ করলে হয় না। বাসায় বসে বসে আসলে অনেক বোর হয়ে গিয়েছিলাম। অনেকদিন পর শপিং মল খুলছে, এটা তো সবার জন্যই উপকার। বাচ্চারাও তো বড় হয়, ওদের কাপড় চোপড় জিনিসপত্র, সংসারের জিনিসপত্র তো কিনতেই হয়। দরকারে আসলাম, এখন কিন্তু ভয় লাগছে, কারণ অনেকেই গা ঘেঁষে যাচ্ছে, অনেকে মাস্কও পরছে না। আগে হলো বেঁচে থাকা, তারপরে হচ্ছে আমার মানে শৌখিনতা যেটা, সেটা হচ্ছে পরে। অবশ্য রাজধানী খাবার হোটেল ও রেস্টুরেন্টে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। বেচা বিক্রি নিয়ে আক্ষেপ রয়েছে দোকানিদের। অনেক খারাপ আমাদের, আমরা তো বেতন দিতে পারতেছি না, দোকান বাদ দিতে পারতেছি না, খুব ঝামেলা ভিতরে আছি। একটা আতঙ্কের ভিতরে আছে যে কখন কোনভাবে আবার লকডাউন দিয়ে দিতে পারে, এই হয়তো আর্থিক অবস্থা সমস্যা পড়তে পারে, এই কারণে আমাদের কাস্টমারটা কম। আমার মতো যারা গরিব ফুটপাতে হকারি করি, এরা তো বাসায় বসে খাওয়ার দাওয়াই চালাইতে কষ্ট। সামনের দিনগুলোতে কেনাকাটা বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় 2 দফায় রিমান্ড শেষে আলোচিত চিত্রনায়িকা পরিমণিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। সন্ধ্যায় তাকে কারাগারে নেয়ার খবর পেয়ে সেখানে ভিড় জমান উৎসুক শত শত মানুষ। পরে কড়া নিরাপত্তার মধ্যে পরিমণিকে কারাগারে নেওয়া হয়। গত 4 আগস্ট রাজধানী বনানীর বাসা থেকে পরিমণিকে গ্রেপ্তার করে র্যাব। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় 2 দফা রিমান্ড শেষে চিত্রনায়িকা পরিমণিকে কারাগারে পাঠায় আদালত। মামলা তদন্তকারী কর্মকর্তার সুষ্ঠু তদন্তের স্বার্থে পরিমণিকে কারাগারে রাখার আবেদন জানান। অন্যদিকে তার আইনজীবী অসুস্থ বিবেচনায় পরিমণির জামিন চান। পরে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলে পাঠানোর আদেশ দেয়। শারমিন রিহার রিপোর্ট। দ্বিতীয় দফায় 2 দিনের রিমান্ড শেষে শুক্রবার পরিমণি ও তার সহযোগী দীপুকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে সিআইডি। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতকে জানান, রিমান্ডে পরিমণিকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পরিমণিকে কারাগারে আটক রাখা প্রয়োজন। আসামির জামিন হলে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। 4 জনকে রিমান্ড শেষে আজকে আদালতে পাঠিয়েছে এবং এই 2টি মামলায় মাদকের। পরিবহনের যে মামলাটা, সেই মামলায় আসামি পক্ষ তারা জামিন চেয়েছিল, আমরা সেটা বিরোধিতা করেছি। যেহেতু মামলার তদন্তাধীন আছে আর হিউজ পরিমাণ মাদক তার কাছ থেকে উদ্ধার হয়েছে, এই পর্যায়ে এই জন্য আমরা আদালতকে সেটা বলেছি। কারণ জামিন দেওয়ার বিষয় হলো আদালতের এখতিয়ার। আদালত মনে করেছে যে এই পর্যায়ে জামিন দেওয়া যাবে না, এই জন্য জামিন নামঞ্জুর করেছে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আদালতকে জানান, 2 দফা রিমান্ডে জিজ্ঞাসাবাদে পরিমণি অসুস্থ হয়ে পড়েছেন। এই অবস্থায় তার জামিনের আবেদন করেন তিনি। আদালত উভয় পক্ষকে শুনে জামিন নামঞ্জুর করে পরিমণিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই আদালত পরিমণির সহযোগী দীপুকেও জেলে পাঠানোর নির্দেশ দেন। এদিকে মাদক মামলায় প্রযোজক নজরুল ইসলাম রাজ ও সহযোগী সবুজ আলীকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। এমন কোনো তথ্য প্রমাণ নাই, থাকলে সেগুলি চলে আসতো এবং সেগুলি বলতো। আর আমরা পলাতক হওয়ার মতো আসামি সে নয়, বাংলাদেশের একজন প্রখ্যাত অভিনেত্রী, সে পলাতক হবে। যদি আদালত মনে করেন সে পলাতক হওয়ার মতো সম্ভাবনা আছে, আদালত যে কন্ডিশন দিবেন, প্রয়োজন হলে তার পাসপোর্ট যদি রেখে দিতে চান, সে বিদেশে যাইতে না পারে, তার ইনকাম ট্যাক্সের কাগজপত্র আছে, তার বাসা বাড়ি আছে, আমরা যেই ধরনের সিকিউরিটি চান সেটাই আমরা দেব, তবু জামিন দেন। বিজ্ঞ আদালত সেটি পর্যালোচনা করেছেন, পর্যালোচনা করে মনে করেছেন যে এই মুহূর্তে তাকে জামিন দেওয়া যাবে না এবং আমাদের আবেদন নামঞ্জুর করেছেন। গত 5 আগস্ট পরিমণিকে বনানী থানার মাদক মামলায় 4 দিন ও 10 আগস্ট দ্বিতীয় দফায় আরও 2 দিনের রিমান্ডে নেয় সিআইডি। এর আগে গত 4 আগস্ট পরিমণির বনানীর বাসায় অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি দামি ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। অবৈধভাবে মাদক মজুত করার অভিযোগে পরিমণিকে আটক করে র্যাব।
শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। পুলিশের মধ্যে যারাই অপরাধ করছে তাদেরও বিচার হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সম্প্রতি দেশে পুলিশের বিভিন্ন অপরাধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। সম্প্রতি বাগেরহাটের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের অফিসার এসপি মোক্তার হোসেনের বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগ। আদালতের নির্দেশে তার বিরুদ্ধে করা হয়েছে মামলা। এই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ফেনীতে পাওয়া গেছে কোটি টাকা সোনা ডাকাতির অভিযোগ। এসব বিষয়ে দেশ জুড়ে বয়ে যাচ্ছে আলোচনা সমালোচনার ঝড়। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আইনের ঊর্ধ্বে কেউ নয়। যদি কেউ অন্যায় করে থাকেন তার বিচার এদেশের আইন অনুযায়ী হবে। আমাদের পুলিশ বাহিনীও যারা অন্যায় করছেন তারাও মানুষ, তারাও এদেশের জনগণ, কাজেই তাদের আইন অনুযায়ী তাদেরকেও বিচার হচ্ছে, এটা আপনারা সবাই দেখছেন। তবে পুলিশ বাহিনীর সদস্যরা আগের চেয়ে অনেক চৌকস হয়েছে। তাদের কারণে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাস্টেইনেবল পিস দরকার হলে সাস্টেইনেবল সিকিউরিটির দরকার। সেই সিকিউরিটির কাজটি আমাদের পুলিশ বাহিনী, আমাদের নিরাপত্তা বাহিনী করছে বলেই আমরা ঘুরে দাঁড়িয়েছি। 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দরিদ্রদের মাঝে তেজগাঁয় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে এখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধুকে অস্বীকার করে এদেশে যারা রাজনীতি করতে চায় তাদের রাজনীতি শিগগিরই বন্ধ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবে ষড়যন্ত্র, চক্রান্ত ও বঙ্গবন্ধু হত্যাকাণ্ড শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। হাসান মাহমুদ আরও বলেন, বঙ্গবন্ধুর মতো একজন পাহাড় সমান মানুষকে মাত্র কয়েকজন সেনা হত্যা করেনি, বরং এর পেছনে ছিল ঘাতকদের বিশাল একটা চক্র। যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে এবং একই সাথে আমাদের স্বাধীনতা বিরোধী যারা ছিল তাদের রাজনীতি চিরতরে এই দেশে বন্ধ হওয়া প্রয়োজন। শোকাবহ আগস্ট মাসকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপতৎপরতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানী উত্তরা 10 নম্বর সেক্টরে জামিয়া ইসলামিয়া এতিমখানায় শিশুদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় মাদ্রাসার 4 শতাধিক দুস্থ ও এতিমের মধ্যে উন্নত মানের খাবার বিতরণ করা হয়। আমরা সকল গোয়েন্দা সংস্থা, সকল আইনশৃঙ্খলা বাহিনী সকলে মিলে একসাথে সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে আমরা কিন্তু আগস্ট মাস যে কোনো ইভেন্টে আমরা খুব একত্র কাজ করি। আমরা আমাদের আইনশৃঙ্খলা রক্ষায় এবং যে কোনো অপতৎপরতা রোধকল্পে যে ব্যবস্থা নেওয়া দরকার, যেরকম সতর্কতা অবলম্বন করা দরকার সেইভাবে আমরা সতর্ক আছি এবং আমাদের ব্যবস্থা নিচ্ছি। নানা আয়োজনে মানিকগঞ্জে পালিত হলো তারেক মাসুদ ও মিশুক মুনিরের 10ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ঢাকা আরিচা মহাসড়কের জোকায় নির্মিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষরোপণ, মাস্ক বিতরণ এবং মানববন্ধনের আয়োজন করে মানিকগঞ্জ প্রেস ক্লাব, বার্ষিক উত্তরণ ও তারেক মাসুদ মিশুক মুনির স্মৃতি সংসদ সহ বিভিন্ন সংগঠন। এ সময় নিরাপদ সড়কের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক 4 লেনে উন্নীত করা সহ রেলপথ নির্মাণেরও দাবি জানানো হয়। উজানে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নীলফামারীতে তিস্তা নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে। বিকেল 3টা থেকে ডালিয়া পয়েন্টের পানি বিপদসীমার 10 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এর আগে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রবাহিত হয় বিপদসীমার 15 সেন্টিমিটার ওপর দিয়ে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদীর পানি সরাতে তিস্তা বাঁধের সবকটি জলকপাট খুলে দেওয়া হয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আরও বেশি ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে পাওয়া চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সহায়তা অনুকরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। পরে নওগাঁর 51 জন সাংবাদিকের হাতে 10,000 টাকা করে মোট 5,10,000 চেক তুলে দেন খাদ্যমন্ত্রী।
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের রোগমুক্তি কামনা করে বাদজুমা নগরীর বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও তার রোগমুক্তির জন্য গাজীপুরে বিভিন্ন মন্দির ও প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। বৃহস্পতিবার তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। বর্তমানে তিনি তার বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ভারত থেকে আমদানির পরও ঝাল কমেনি কাঁচামরিচের। রাজধানী খুচরা বাজারে কেজি প্রতি মরিচ বিক্রি হচ্ছে 200 টাকা। এছাড়া চাল, তেল ও চিনি সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দামই ঊর্ধ্বমুখী। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। লকডাউন শিথিল করার পর জনজীবন স্বাভাবিক হয়ে আসলেও রাজধানীর বাজার এখনো অস্থির। সবকিছুর দামই ঊর্ধ্বমুখী। সব জিনিসের দাম কোন দাম না কম আছে। মাছ তো ছুঁইতেই পারি না, মাংস খাইতেই পারি না। ঘাটতি পূরণে ভারত থেকে 17,000 টন কাঁচামরিচ আমদানির সুযোগ দিয়েছে সরকার। এরই মধ্যে 1000 টন দেশে এসেছে, কিন্তু দাম না কমে আরও বেড়েছে। কাঁচামরিচটা এখন 200 টাকা কেজি চলতেছে, আরও বাড়তে পারে। বর্ষার অজুহাতে দাম বেড়েছে প্রায় সব সবজির। আলু, পেঁপে, পটল ছাড়া কোনো সবজি 50 টাকার নিচে পাওয়া যাচ্ছে না রাজধানীতে। সিম আছে 160 টাকা, টমেটো আছে আপনার 120 টাকা, অন্য টমেটো আছে আপনার 90 টাকা। ঈদের পর আবারও বেড়েছে চিনির দাম। লিটারে 4 থেকে 6 টাকা দাম বেড়েছে খোলা সয়াবিন তেলের। 6 মাস ধরে চালের দামও বাড়তি। 48 থেকে 50 টাকার নিচে মোটা চালও পাওয়া যাচ্ছে না। দোকানিরা বলছেন সিন্ডিকেটের কারণে এই বাড়তি দাম। মোটা চাল 48 টাকার নিচে বেচা যায় না। চালের কোনো অভাব নাই, চাল প্রচুর। বাজারটা কিন্তু ইচ্ছা করি এটা বাড়াইতেছে, সিন্ডিকেট করতেছে মেলারা। ঈদের পরে 2 থেকে 2.5 টাকা বাড়ছে 1 কেজি চিনি। খোলা তেল 128 টাকা ছিল, এখন 133 টাকা কিনা পরে আমরা 140 টাকা বিক্রি করি। কেজিতে 20 টাকা বেড়েছে ব্রয়লার ও পাকিস্তানি কক মুরগির দাম। তবে খাসি ও গরুর মাংস বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামে। ওকের দাম 240 টাকা কেজি, আগে ছিল 220 টাকা কেজি। বর্ষা এলে সাধারণত কমে যায় মাছের দাম। পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও মাছের দাম চড়া এবার। ভরা মৌসুমেও ইলিশ বিক্রি হচ্ছে 1000 থেকে 1300 টাকা কেজি দরে। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। এবারে পারটেক্স খেলার খবর। নতুন ক্লাব পিএসজির সতীর্থদের সাথে প্রথমবারের মতো অনুশীলন করেছেন লিওনেল মেসি। তাকে স্বাগত জানান নেইমার, অ্যাঙ্গেল ডি মারিয়ারা। পরে নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে মেসির সাথে প্রথম সাক্ষাতের মুহূর্ত তুলে ধরেন কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে এ সময় প্রতিপক্ষ আর্জেন্টাইন মহাতারকাকে নিজ বাড়িতে থাকার আমন্ত্রণ জানিয়েছেন সার্জিও রামোস। এসএম আশরাফের রিপোর্ট। কোপা আমেরিকার শ্রেষ্ঠত্ব অর্জনের পর প্রথম কোনো অনুশীলনে যোগ দিলেন লিওনেল মেসি। পিএসজির হয়ে শুরুর দিনেই তিনি বুঝিয়ে দিলেন খেলাটার প্রতি একাগ্রতা। নির্ধারিত সময়ের 2 ঘন্টা আগেই হাজির ট্রেনিং সেন্টারে। আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোর সাথে আলোচনার টেবিলে সময় কাটান 6 বারের বিশ্বসেরা ফুটবলার। এরপর নেইমার, এমবাপ্পেরা স্বাগত জানান তাদের নতুন ক্লাব সতীর্থকে। পরে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ফরাসি বিশ্বকাপ জয়ী দলের ফুটবলার লেখেন, প্যারিসে তোমায় স্বাগত লিও। একসময় মাঠে যাকে আটকানোর দায়িত্ব পালন করেছেন চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সেই প্রতিপক্ষকে দিন হাসি মুখে বরণ করে নেন রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার সার্জিও রামোস। মাঠের খেলাটা যে শুধুই পেশাদারিত্ব, আরও একবার তার প্রমাণ দিলেন তিনি। যতদিন পর্যন্ত স্থায়ী বাসস্থান খুঁজে না পাওয়া যাবে, মেসিকে নিজ বাড়িতেই থাকার আমন্ত্রণ জানিয়ে রাখেন এই স্প্যানিশ ফুটবলার। প্রথম দিনের অবরুদ্ধ অনুশীলন সেশনে ফুটবল নিয়ে খুব বেশি সময় কাটাননি আর্জেন্টাইন অধিনায়ক। বেশিরভাগ সময় ফিটনেস নিয়েই কাজ করেছেন। এদিকে লিওনেল মেসির স্বাক্ষরকালীন ফি হিসেবে একটি বড় অর্থ প্যারিস সেন্ট জার্মেই ক্রিপ্টোকারেন্সি ফ্যান টোকেনের মাধ্যমে মেসির অ্যাকাউন্টে পাঠিয়েছে। এই অর্থ দিয়ে ডিজিটাল মাধ্যমে কেনাবেচা করা যাবে। এসএম আশরাফ, এটিএন বাংলা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। পদ্মা সেতুতে ফেরির ধাক্কা বিব্রতকর বললেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। কাকলির ভারপ্রাপ্ত মাস্টার ও হুইল শুকানি বরখাস্ত।
করোনায় একদিনে 197 জনের মৃত্যু, শনাক্ত প্রায় 8,500। ঢাকায় এসেছে সিনোফার্মের আরও 10 লাখ ডোজ টিকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।